তাড়াহুড়ো মুখ খুলল তখনই মায়া, না করে বলল, এই না না, ফোন রাখবেন না প্লিজ, আমার কথা আছে তো। তাড়াহুড়োয় হৃদের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করে লজ্জায় পড়ে গেল মায়া। ফোনের ওপাশে মায়ার স্বামী নামক মানুষটা নিশ্চয়ই মায়াকে বেহায়া ভাবছে, সেটা ভেবেই মায়ার মন খারাপ হলো। এত কষ্ট করে স্বামীর সামনে নিজের একটা ভালো ভদ্র পার্সোনালিটি প্রকাশ করতে চেয়েছিল মায়া, অথচ নিজের বোকামির জন্য মায়া ধরা না পড়ে যায়। আবার মায়া নিজের বোকামিকে চাপিয়ে আবারও ভদ্রতা দেখিয়ে সরি বলল। সরি, কেন? আসলে তাড়াহুড়োয় ওইভাবে বলতে চাইনি। কিন্তু আমি তো ওইভাবে শুনতে চেয়েছিলাম। হৃদের কথার পৃষ্ঠে কথা খুঁজে পেল না মায়া। জড়তায় মায়া এদিক সেদিক লাজুক দৃষ্টি ঘোরালো। দুজনের বিয়েটা সম্পর্কে কথা বলতে চায় মায়া, কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝতে পারছে না। না পেরে খানিকটা চুপ রইল মায়া। ফোনের ওপাশ থেকে গাড়ির শব্দ পাওয়ায় চট করে মায়ার ঘোর ভাঙল। এখন রাত প্রায় 12টার ঊর্ধ্বে। এত রাতে লোকটা কোথায় যাচ্ছে কি? কৌতূহলে মায়া জানতে প্রশ্ন করল হৃদকে। বলল, গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, আপনি কি এত রাতে কোথাও যাচ্ছেন? হৃদ তার সুন্দর চুলগুলোতে হাত চালাতে চালাতে বাহিরে অন্ধকারময় রাস্তায় চোখ ঘুরিয়ে বলল, বউয়ের টানে তার শহরে যাচ্ছি দেখা করতে। হৃদের সহজ সরল উত্তরটা যেন মায়ার মাথায় বিস্ফোরণ ঘটল। মায়ার স্বামী বিবাহিত কথাটা যেন আকাশ ভেঙে পড়ার ন্যায় চমকে উঠল মায়া। স্তব্ধতার ন্যায় মৃদু চেঁচিয়ে বলল, কি, আপনি বিবাহিত? হ্যাঁ। মানে কি? মানে কি? বিয়ে করব না? পুরুষ মানুষ, বিয়ে না করে থাকা যায় নাকি? বিয়ের বয়স হয়েছে আমার, তাই বিয়ে করেছি। মায়া অতি ভদ্র সাজার কৌটা তক্ষুনি শেষ হলো। রাগে হিসহিসিয়ে গালি দিয়ে বলল হৃদকে। কটমট করে বলল, অসভ্য লোক, বউ রেখে দ্বিতীয় বিয়ে করিস তাই না? তুই জানতিস না তোর বউ আছে? দ্বিতীয় বিয়ে কেন করতে গেলি শুনি? মায়ের হুট করে রেগেমেগে আগুন হয়ে যাওয়াটা হৃদের কাছে স্বাভাবিক লাগলো। যেখানে তীব্র অধিকার জন্ম নেয় সেখানেই রাগে দু চারটে গালি শোনান যায়। তাছাড়া হৃদ মায়ার কাছে পরিচিত, হৃদ খান বলে নয়, বরং মায়ার স্বামী হিসেবে সে গালি শুনেছে, তাই হজম করে নিল স্বামী হয়ে। মায়ের রাগকে উস্কে দিয়ে খেয়ালি করে বলল হৃদ, বউ রেখে কোথায় বিয়ে করলাম ম্যাডাম? আমার বউ তো নাই, বউ পালাতক। বউ নেই বলেই তো দ্বিতীয় আর তৃতীয় বিয়েটা করতে হয়েছে আমায়। দরকার হলে আরও একটা করব। ইসলামের 4টে বিয়ের সম্মতি দেয়, আমি তো মাত্র 3টা করছি। আপনাকে পেলে আর একটা করব, তারপরে শেষ, আর করব না। রাগে দুঃখের কেঁদে ফেলল মায়া। এত কষ্ট করে নিখোঁজ স্বামী খোঁজ করাটায় বোকামি হয়েছে মায়ার। সেই দুঃখে মায়া কেঁদে উঠে হৃদকে গালি দিতে দিতে বলল, অসভ্য ইতর লুচ্চা লোক, এতগুলো বিয়ে করিস? তোর মতো জামাই আমার দরকার নেই। আমি তোরে তালাক দিব। খবরদার, যদি কখনো আমার সামনে পড়িস তাহলে তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব, জানিস? বউয়ের হাতে মার খাওয়ার জন্য হলেও এই বান্দা অবশ্যই হাজির হবে ম্যাডাম। টুটু। হৃদের কথা শুনল না মায়া। রাগে দুঃখে ঝরঝর করে কেঁদে উঠল বারান্দার ফ্লোরে আছড়ে পড়ে। মায়া সত্যি বিশ্বাস করতে পারেনি ওর স্বামী আবার বিয়ে করে নেবে। মায়ার স্বামীকে ঘিরে ভালোবাসাটা ঝরা পাতার মতন খসে গেল মনে। ভালোবাসাটা ভুল মানুষের প্রতি হওয়ায় কান্নার বাঁধ ভাঙল মায়ার। গুমড়ে ওঠা কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল বাকিটা রাত। হৃদ বেশ ফুরফুরে মেজাজে ফোনটা পাশে রাখলো। সে জানে এখন তার বউ কাঁদবে স্বামীর বিরহে। কাঁদুক, এদেশে মোটেও কষ্ট পাচ্ছে না, বরং ভীষণ শান্তি অনুভব করছে। যাক,
আজকের রাতটা তার শান্তিতে কাটবে। সামান্য বিয়ে হওয়ার মিথ্যা সংবাদ নিয়ে বউ তার কতটা ক্ষেপল হৃদের উপর। শেষ পর্যন্ত গালি দিল, ভবিষ্যতে পা ভেঙে ফেলে রাখবে হুমকি পর্যন্ত দিল। যদি কখনো এই মেয়ে জানতে পারে হৃদ তার স্বামী, আল্লাহ জানে তখন কি করে। হৃদের হুট করে খুব ইচ্ছা হলো জানতে বউ তার পরিচয় পেল কি করে। এখনকার মতো এত অস্থির হবে স্বামীর জন্য, নাকি পরিচয় হৃদ খান ভেবে ভয়ে পিছিয়ে যাবে হৃদের থেকে। চোখ মুখ অন্ধকার করে কলেজ ক্যান্টিনে টেবিলের উপর মাথা ঠেকিয়ে বসে আছে মায়া, সঙ্গে জুই, শ্রেয়া, নাদিয়াও বসে। মায়ার মন খারাপের কারণ এতক্ষণে সবার জানা। জুই অবশ্যই এতে বিরক্ত। ও আগে থেকে মায়াকে সাবধান করেছিল যাতে অচেনা স্বামীর চক্রে না ফাঁসে, তারপরও ফাঁসলো। এখন লোকটা পূর্ব বিবাহিত হতেই পারে, সেটাও অস্বাভাবিক কিছু না, বরং স্বাভাবিক। হয়তো মায়া লোকটার জীবনে পরে এসেছিল। তাছাড়া প্রত্যেকের একটা আলাদা পার্সোনাল লাইফ থাকতে পারে, কিন্তু মায়া এতে অস্বাভাবিকভাবে রিয়েক্ট করায় জুই খানিকটা ক্ষুব্ধ। কোনোভাবে আরিফের কানে মায়ার কর্মকাণ্ডগুলো পৌঁছালে ওদের দুজনকেই মার খেতে হবে। তাছাড়া মন মরা মায়া আজ ঠিকঠাক পরীক্ষাটাও দিয়েছে কিনা কে জানে। রেজাল্ট খারাপ হলে পরিবারের সবার কানে চলে যাবে, বিষয়টা তখন আর রক্ষা নেই দুজনের। কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ করে ওরা সবাই কলেজ ক্যান্টিনে এসে বসেছিল। মায়া তখন থেকে নিশ্চুপ হয়ে বসে। রাতে যে অনেকটা সময় ধরে কেঁদেছিল সেটাও চোখ মুখ ফুলে আছে। শ্রেয়া মায়াকে দেখে বেশ আফসোস করে বলল, মায়ু, থাক আর কষ্ট পাস না বোন। লোকটা তোর ভালোবাসা পাওয়ার যোগ্যই না, তুই আরও ভালো কিছু ডিজার্ভ করিস। আসলে ওই বদলোকটার কপাল খারাপ, এত সুন্দরী বউকে না দেখেই রিজেক্ট করলো। আহারে, আমার তো লোকটার জন্য কষ্ট লাগছে। এত সুন্দরী বউ, ও তার ভালোবাসা কিভাবে পায়ে ঠেললো? আচ্ছা, এখন কি করবি? লোকটা তো বিবাহিত, সংসার করার তো আর চান্স নাই তাহলে। শ্রেয়ার কথার পৃষ্ঠে জুই বলল, সংসার কি করবে? আমি তো প্রথম থেকেই বলছি লোকটা খারাপ হতে পারে, শুনলো না আমার কথা, মন দিয়ে বসলো। এখন স্বামীর বিয়ের কথা শুনে দেবদাসী হচ্ছে। কোথাকার কোন লোক এখনো ঠিকঠাক পরিচয় জানে না, অথচ ভণ্ড স্বামীর জন্য সারা রাত কেটে কুটে সকালে পরীক্ষা খারাপ দিল। আমার তো ইচ্ছে করতেছে আরিফ ভাইয়ের কাছে ওর নামে বিচার দিতে। পাশ থেকে নাদিয়া বলল, আচ্ছা জুই, থাক না, বেচারি এমনিতেই কষ্টে আছে, তুই আর কষ্ট বাড়িয়ে দিস না। আচ্ছা জুই, শোন না, লোকটা যদি সত্যি সত্যি বিয়ে করে নেয় তাহলে তোদের অবশ্যই বিয়েটা টেনে বড় না করে উল্টো পরিবারের বড়দের জানিয়ে বিষয়টা মিটমাট করে নেওয়া উচিত। বিয়ে ব্যাপার স্যাপার হালকাভাবে নেওয়া ঠিক হবে না। বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেলেও ডিভোর্স কিন্তু অ্যাক্সিডেন্টলি হয় না, অনেক আইন কানুন মেনে করতে হয়, ঝামেলা আছে, বুঝতে পারছিস? ব্যাপারটা সহজ হবে না। জুই কিছু বলবে তার আগে মায়া ধারাম করে উঠে বসলো। এতক্ষণের দুঃখ গোছানো মুখটা হুট করে শক্ত করে বলল, আমি এত কিছু জানি না, বুঝি না, বুঝতেও চাই না। আমি ওই লোকটাকে বিয়ে করেছি, সে ভালো হোক কিংবা খারাপ, এত সহজে আমি তাকে ছেড়ে দিব না। অন্তত তার সাথে একবার হলেও মুখোমুখি হতে চাই আমি। তারপর কি হবে তখন দেখা যাবে। আমি প্রেম করে ব্রেকআপ করতে বসিনি, বিয়ে করেছি। এতগুলা দিন লোকটাকে না দেখে না জেনে ভালোবেসে এসেছি। আমার ভালোবাসা আমার দায়িত্ব, এত সহজে হার মেনে তাকে ছেড়ে দিব না। অন্তত শেষ চেষ্টা অবশ্যই করব। তাছাড়া আমার মন বলছে লোকটা আমাকে মিথ্যে বলেছে, সে বিবাহিত নয়। হয়তো আমার মন পরীক্ষা করতে এমনটা করেছে, আমি তাকে খুঁজে বের করব। মায়ের কথায় হতভম্ব জুই, শ্রেয়া, নাদিয়া এইরকম একটা পরিস্থিতিতে স্বামীকে না দেখে কিভাবে অন্ধবিশ্বাস করা যায় সেটা মায়াকে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করতো না। মায়ার জেরে শ্রেয়া, নাদিয়া হতভম্ব হলেও জুই বেশ রাগে তিল মিলিয়ে ওঠে। মায়া নিজের জীবন এমন অচেনা একটা মানুষের পিছনে ছুটে খারাপ করবে সেটা জুই কোনোভাবেই মানতে নারাজ।
তাই জুই সিদ্ধান্ত নিল এবার যেভাবে হোক মায়ার আরও পাগলামো বাড়ার আগে আজকের মধ্যে আরিফের সঙ্গে ও এই বিষয়ে কথা বলবে। পরে যা হবার হবে। অন্তত মায়ার পাগলামোকে আর সায় দেওয়া ঠিক হবে না বলেই মনে করল জুই। জুয়ের ভাবনা চিত্তের মধ্যে শ্রেয়া আহাজারি করতে করতে বলে উঠল, মায়ারে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই জামাই পাগলা মাইয়া হবি। বাপরে, জামাইকে না দেখে এত ভালোবাসা যায়? তোরে না দেখলে আমি তো বিশ্বাসই করতে পারতাম না বোন। তাই তো বলি, তুই কেন তোরে নিয়ে এত টেনশন করে সব সময়? ভাই রে ভাই, টেনশন তো এবার আমারও হচ্ছে। তুই আবার ছ্যাঁকা না খাইয়া বাঁকা হয়ে যাস জামাইয়ের বিরহে। জুয়ের দিকে এক পলক তাকিয়ে মায়া উঠে দাঁড়ালো। পরীক্ষার ফাইলপত্র গুছিয়ে কলেজ ব্যাগটা কাঁধে নিল। কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না মায়ার। কেউ হয়তো মায়ার কষ্টটা বুঝতে পারবে না, তাই আর কাউকে বোঝানোর চেষ্টা করলো না ও। সোজা গেট ধরে বাসায় চলে যাবে। আজ কোচিং করতে মন চাচ্ছে না। যদি মন ভালো হয় তাহলে বিকালে কোচিংয়ে যাবে, নয়তো না। মায়াকে ব্যাগ নিয়ে উঠতে দেখে শ্রেয়া নাদিয়া দুজনেই তাড়াহুড়ো মায়ার পেছন পেছন ছুটল। কিন্তু জুই গেল না, কারণ ওর ভীষণ মন খারাপ হচ্ছে মায়ার জন্য। মায়ার জেদ কোথার থেকে কোথায় নিয়ে যায় ওদের আল্লাহ জানে। সবচেয়ে বড় কথা হলো, মায়া জেনে শুনে কেন নিজের ক্ষতি করতে চাইছে সেটাও জুই বুঝতে পারছে না। মায়ের চিন্তায় চিন্তায় জুই বেশ কিছুক্ষণ সেইভাবে টেবিলের উপর কপাল ঠেকিয়ে বসে রইল। হঠাৎ ফোনের ভাইব্রেটের শব্দে ঘুর কাটল। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই দেখল পরিচিত একটা নাম্বার। মন খারাপগুলো যেন তক্ষুনি কোথায় ছুটে পালালো জুয়ের। লাজুক হেসে ফোন কানে তুলে সুন্দর করে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথায় জুই? জি, শেষ। আমি কলেজে আছি। পরীক্ষা শেষ আপনার? রাতে কল দিয়েছিলাম জুই, আপনার নাম্বারটা ব্যস্ত ছিল অনেকক্ষণ। যাব তো। আপনি কি রাতে কাউরের সাথে কথা বলছিলেন জুই? রাতে ফোন আলাপে মায়া ছিল সেটা বুঝতে সময় লাগলো না জুয়ের। কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটির কাছে মায়াকে ছোট করতে চাইল না বলে মিথ্যা বলল। বাসা থেকে ফোন ছিল, কথা বলছিলাম আমরা। ফোনের ওপাশের লোকটার হয়তো বিশ্বাস হলো না জুয়ের কথা। অনেকটা অবিশ্বাস্যর ন্যায় ফের প্রশ্ন করে বলল, এত রাত বস থেকে ফোন? হুম। মায়ের পেছন পেছন শ্রেয়া নাদিয়া দুজন দৌড়ে পাশাপাশি হেঁটে যোগ হলো। শ্রেয়া বেশ উত্তেজনা নিয়ে বলল, আরে মায়া, শোন না, তুই লোকটাকে কিভাবে খুঁজবি? কিছু ভেবেছিস? তোদের তো ফোনে কথা হয়, লোকটাকে সরাসরি বলবি তোর সাথে দেখা করতে? মায়া হাঁটতে হাঁটতে হতাশায় উত্তর করল। না, অধৈর্যের ন্যায় আওড়ালো শ্রেয়া। কেন? কারণ আমি চাই না লোকটা আমাকে কোনোভাবে চিনুক। যদি সে সত্যি বিয়ে করে ফেলে তাহলে আমি এই জীবনে তাকে আমার মুখটা দেখতেই দিব না। তাছাড়া স্বামী খোঁজ আমি একা করেছি, সে আমার খোঁজ করেনি। ওনার হয়তো আমার কথা মনেও ছিল না এতদিন। আমার ফোন করাতে হয়েছে, তাই আমি স্বেচ্ছায় তার সামনে দাঁড়িয়ে নিজেকে তার ছোট করতে চাই না। আমি অন্য কোনোভাবে লোকটাকে খুঁজে নিব লুকিয়ে, তার পরিচয় আমি অন্যভাবে সংগ্রহ করব। মায়ার ঘুরিয়ে পেঁচিয়ে কথায় অধৈর্য হলো শ্রেয়া। আগের ন্যায় বলল, কিন্তু কিভাবে? তুই তো কিছুই জানিস না লোকটার সম্পর্কে, তাহলে খুঁজবি কিভাবে? মায়া হাঁটতে হাঁটতে আর চোখে শ্রেয়া আর নাদিয়া কৌতূহল ভরা মুখটার দিকে তাকিয়ে বলল, লোকটার নাম আব্রাহাম, ঢাকায় থাকেন। তার ফোন নাম্বারটাও আছে আমার কাছে। তাছাড়া হাফেজ সাহেবের ছেলে সুমন বলেছিল লোকটা নাকি অনেক প্রভাবশালীর মধ্যে কেউ। নিশ্চয়ই এই ফোন নাম্বারটা দিয়ে ওনার তথ্য জোগাড় করতে পারবো আমি। মায়ের কথার পৃষ্ঠে শ্রেয়া আর কিছু বলার মতন পেল না। নীরব ভাবুক হয়ে হাঁটতে লাগলো মায়ার সঙ্গে। কিছু দূর হেঁটে রাস্তার মাথায় আসতেই দেখতে পেল আসিফকে এলাকার একদল ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে।
হয়তো রাজনৈতিক বিষয়ে কোনো পরামর্শ দিচ্ছে আসিফ তাদের। ভাবুক শ্রেয়া হুট করেই যেন দারুণ একটা বুদ্ধি পেল। মায়ের সমস্যার সমাধান করতে চেয়ে উৎফুল্লতায় বলল, এই মায়া, শোন শোন, আমার মনে হয় তোর আসিফ ভাই থেকে সাহায্য নেওয়া উচিত। উনিও তো ঢাকা থাকেন, হৃদ ভাইয়ের সঙ্গে সব কিছু চেনে নো। তোর স্বামীর নাম আর নাম্বারটা আসিফ ভাইকে দিলে উনি নিশ্চয়ই তোর স্বামীকে খুঁজে বের করতে পারবে। আমার কি মনে হয় জানিস, তোর স্বামী তো প্রভাবশালীদের মধ্যে কেউ একজন, তাই না? এমনটাও তো হতে পারে আসিফ ভাইদের সাথে তোর স্বামীর পূর্ব পরিচয় আছে। তোর স্বামীর নাম বলাতে আসিফ ভাই চিনি ফেললো। শ্রেয়ার কথায় মায়ের কাছে যুক্তিসঙ্গত মনে হলো। মানুষ বলে না, বিপদে পড়লে বাঘ মহিষে এক ঘাটে পানি খায়। মায়ের দশাও তেমন হলো। অসহায় মায়া স্বামীর খোঁজে খোঁজে দিশেহারা হয়ে আসিফকে উত্তম মনে হলো সাহায্যের জন্য, কিন্তু হৃদের ভয়ে আমতা আমতা করে বলল, আসিফ ভাইকে বললে যদি রিক্সে পড়ে যাই। হৃদ খান লোকটা এমনিতেই আমাকে পছন্দ করে না, তারপর আবার এখন ওনারা আমাদের নতুন আত্মীয় হন। যদি কোনোভাবে আমার বিয়ের খবরটা আপুর কানে ফাঁস করে দেয় তাহলে বিপদে পড়ে যাব। শ্রেয়া অসম্মতি জানিয়ে বলল, আরে বিষয়টা উল্টোভাবে দেখ, তুই এমনিই রিক্সে আসছিস। চাইলেও তোকে এই বিষয়ে সাহায্য করতে পারবে এমন কেউ নেই। তাছাড়া আমি হৃদ ভাইকে চিনি, উনি রাগে গম্ভীর মানুষ হতে পারে, কিন্তু কারোর পার্সোনাল বিষয়ে ওনাকে আমি ইন্টারফেয়ার করতে দেখিনি আজ পর্যন্ত। হৃদ ভাই আমার রিলেটিভ হয়, সেই সুবাদে আমি ভালো করে চিনি ভাইকে। হৃদ ভাই তোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে না, যা দেখিস। তাছাড়া আমরা শুধু ভাইয়ের কাছে হেল্প চাইবো, ব্যাস। তারপর যদি তুই রিস্ক মনে করিস তাহলে আমরা সবাই মিলে হৃদ ভাইকে বুঝিয়ে বলবো তোর সমস্যার কথাটা। হৃদ ভাই অবশ্যই বুঝবে, সাথে তোকে হেল্প করবে, দেখিস। চল এবার, আসিফ ভাইকে সামনে দেখা যাচ্ছে, আগে দেখা করি তারপর সাহায্য চাইবো। চল চল। মায়া যান্ত্রিকভাবেই মাথা দোলালো। শ্রেয়ার সঙ্গ নিয়ে রাস্তার মাথার পর্যন্ত যেতে যেতে বেশ কিছু দামড়া ছেলে পেলে মায়াকে ভাবি ভাবি বলে সালাম ঠুকলো। বিষণ্ণ মায়া কোনো রকম মাথা দুলিয়ে সালামের উত্তর করে পৌঁছালো আসিফ অবধি। কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় সেখানে হৃদের সঙ্গে মায়ার দেখা হয়ে গেল হুট করেই। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদের সঙ্গে মায়ার দেখা হয়ে যাওয়ায় মায়া চাচ্ছিল না নিজের সমস্যার কথাটা আসিফকে আর বলতে, যেহেতু সামনে হৃদ আছে তাই। মায়া চলে যেতে চেয়ে শ্রেয়াকে ইঙ্গিত করে খোঁচালো, কিন্তু শ্রেয়া মায়ার ইঙ্গিতটাকে ভুল বুঝলো। মনে করলো মায়া ওকে সবটা দ্রুত বলার জন্য তাড়া দিচ্ছে খুঁচিয়ে। তাই শ্রেয়া আসিফ সহ হৃদের কাছে ফরফর করে মায়ার নিখোঁজ স্বামীকে খোঁজার জন্য সাহায্য চাইল। রাস্তার পাশ ঘেঁষে ছোটোখাটো একটা কফি শপ। হৃদ সেই কফি শপের ভেতরে না বসে বাহিরের একটা টেবিলে বসলো। আসিফ তার পাশেই থমথমে মুখে দাঁড়িয়ে। একবার গুরু গম্ভীর হৃদের দিকে তাকালো তো অন্যবার কাচুমাচু করে বসে থাকা মায়ার দিকে তাকাচ্ছে। আরে আরে, আসলে পরিস্থিতিটাই এমন যে ফ্যাসাদে পড়ে আসিফ সরাসরি কারো মুখের দিকে তাকাতে পারছে না। পাছে যদি হৃদ রেগে যায় বা মায়া আসিফের সরাসরি তাকানোতে বিব্রত বোধ করে, সেই জন্য আসিফ সরাসরি মায়ার দিকে তাকালো না। ছোট টেবিলের 4টে চেয়ারের মধ্যে হৃদের মুখোমুখি বসে মায়া। শ্রেয়া নাদিয়া দুজনেই হৃদের দুপাশের চেয়ারে দুটোতে বসে। মায়ার লজ্জা ভয় জড়তায় চুপ থাকলেও শ্রেয়া নাদিয়া দুজনে মিলে অসংখ্যবার হৃদকে বলে ফেলেছে মায়ার নিখোঁজ স্বামীর খোঁজের সন্ধান দেওয়ার বিষয়টি। হৃদ ভিতরকার বিস্ফোরণ ভাব চেপে শ্রেয়ার মুখে সবটাই শুনল। গম্ভীর মুখে আসলে এই মুহূর্তে হৃদের কী রিয়াকশন দেওয়া উচিত সেটা তখনই বুঝল না সে। হৃদের মতন একজন বিচক্ষণ মানুষ কেবল বেকুব বনে বসে রইল। মূলত হৃদের কালকম্বেও ধারণাতে ছিল না তার খোঁজে তার বউ তারই কাছে সাহায্য চাইতে চলে আসবে। এই গোটা বিষয়টা হৃদকে বেশ বড়সড় আকারের চমকিয়েছে। হৃদ তো তীব্র শক্তে এক মুহূর্তের জন্য রিয়াকশনবিহীন কেমন বেকুব বনে চুপ ছিল।
আসলে অতিরিক্ত শক্ত হলে হৃদ তৎক্ষণাৎ মুখ খুলে কথা বলতে পারে না, কেমন চুপ করে যায়। যেমনটা হয়েছিল প্রথম যেদিন হৃদ আসিফের মুখে মায়া পরিচয় সম্পর্কে জানতে পেরেছিল। সেদিন সাথে শুনেছিল মায়া অ্যাক্সিডেন্ট করে হৃদকে খুঁজতে গিয়ে মারা গিয়েছিল। তখন হৃদ এক মুহূর্তের জন্য ঠিক আজকের মতন করে চুপ করে গিয়েছিল। মূলত হৃদের গলা চেপে গিয়েছিল অতিরিক্ত শক্তে। তবে সেদিন বউয়ের মৃত্যুর সংবাদে হৃদ অতিরিক্ত টেনশনে হার্ট অ্যাটাক করলেও আজকের ব্যাপারটা হলো সম্পূর্ণ ভিন্ন। আজ তার টেনশন হচ্ছে না, বরং বউয়ের চোখে মুখে তাকে খুঁজে পাওয়ার জন্য যে ব্যাকুলতার ছটফট দেখছে সেটা হৃদকে পৈশাচিক শান্তি দিচ্ছে। হৃদ একটু সময় নিয়ে স্বস্তির ফিরতে চাইল, হলো তাই। অনেকটা সময় নিয়ে হৃদ গম্ভীর মুখে বসে থেকে শুধু শ্রেয়ার কথাই শুনল, কিন্তু অনড় দৃষ্টি তীর শুরু থেকেই তাক করা ছিল মায়ার উপর। মূলত হৃদ মায়ার ভয়ার্ত কাচুমাচু মুখটার দিকে তাকিয়ে থেকে শুরু থেকে সবটা শুনল শ্রেয়ার মুখে। পুরো বিষয়টা ক্লিয়ার হতে হৃদ কেমন গা ছেড়ে হেলান দিয়ে বসলো চেয়ারে। বউয়ের টানে রাতে এসেছিল সে চট্টগ্রামে। সকালের দিকে ঘুমিয়েছিল বলে বউয়ের সাথে দেখা করতে পারেনি। এখন কাট দুপুর, মায়ের পরীক্ষা শেষ। তার ভাবনা ছিল এখন মায়ের সাথে দেখা করার, কিন্তু তার আগেই মায়া আগ বাড়িয়ে দেখা করতে আসে হৃদের সাথে, তাও নিখোঁজ স্বামীর সন্ধানে। গোটা বিষয়টাই অনাকাঙ্ক্ষিত ছিল হৃদের জন্য। তাছাড়া তাদের দুজনের হুট করে বিয়েটা নিয়েও হৃদের মনে কিছু প্রশ্ন ছিল, কিন্তু হৃদ কখনো সরাসরি প্রশ্নগুলো মায়াকে করতে পারছিল না, কারণ হৃদয়ের পরিচয়টা মায়ের কাছে ছিল না বলে। কিন্তু আজ মোক্ষম সুযোগ বুঝেই হৃদ মায়াকে মনের জমানো প্রশ্নগুলো করতে চায়। জানতে চায় কেন সেদিন রাতে হৃদকে অসুস্থ অবস্থায় ফেলে সে পালিয়ে গেল, কেন সেদিন রাতের পর মায়া আর হৃদের খোঁজ করেনি, কেন হৃদের পরিচয়টা মায়া এখনো জানে না। না জেনে বা কিভাবে মায়া অপরিচিত হৃদকে বিয়েটা করে নিল সেদিন। তাছাড়া সেদিন রাতে হৃদ অসুস্থ থাকলেও মায়া সুস্থ ছিল, তাহলে সেদিন রাতে মায়া সরাসরি হৃদকে দেখার পরও এখন কেন চিনতে পারছে না তাকে? কেন? যদি সেদিন রাতে স্বামীকে ছেড়ে পালিয়ে যাওয়ার ছিল, তাহলে এখন কেন হুলস্থুল পাকিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে হৃদের তথ্যের জন্য? হৃদকে তো প্রথম দেখায় চিনে যাওয়ার কথা। যদিও হৃদের সেদিন রাতে হুঁশ ছিল না, তারপরও সে সেদিন রাতে মায়াকে যতটুকু দেখেছিল, পরে তাদের দুজনের প্রথম দেখায় মায়াকে পুরোপুরি চিনতে না পারলেও সন্দেহের তালিকায় রেখেছিল মায়াকে, এই ভেবে যে এই মেয়েটাই হবে হয়তো সেদিন রাতের সেই মেয়েটি যার সাথে তার অনাকাঙ্ক্ষিত বিয়েটা হয়েছিল। হৃদ সন্দেহের বশে আজ এই পর্যন্ত আসলো, জানতে পারলো তার ধারণাই ঠিক ছিল। অথচ তার বউ সরাসরি তাকে দেখেও চিনতে পারছে না। এই বিষয়টিকে কেমন অদ্ভুত ঠেকলো হৃদের কাছে। সেজন্য মূলত হৃদ সুযোগ বুঝে এখন সকল প্রশ্নগুলো মায়াকে করতে চায়, কিন্তু তারপরও মায়াকে তার আসল পরিচয় আপাতত দিবে না সে। অন্তত বউ তার যতদিন না পর্যন্ত নিজ থেকে হৃদকে খুঁজে পাবে ততদিন। কপাল কুঁচকে হৃদ মায়ের দিকে তাকিয়ে প্রথম প্রশ্নটা করে বলল, কি এমন পরিস্থিতি ছিল যে স্বামীর মুখ দর্শন না করে সোজা বিয়ে করে ফেললেন? হৃদের স্বাভাবিক কণ্ঠের প্রশ্নে চট করে মুখ তুলে তাকালো মায়া। সবগুলো উৎসুক দৃষ্টি মায়ের দিকেই তাক করা। সবাই প্রশ্নটার উত্তর চায় এখন। মায়া জড়তায় ইতস্তত বোধ করল উত্তরটা দিতে। হৃদ তখনও মায়ের দিকে প্রহর দৃষ্টিতে তাকিয়ে। শ্রেয়া মায়ের ইতস্ততা বুঝে হৃদের প্রশ্নের উত্তর দিতে চেয়ে বলতে চাইল, আসলে ভাই ওদের টেবিলের উপরে হৃদের হাতটা ইশারায় শ্রেয়াকে দেখিয়ে থামিয়ে দিয়ে হৃদ শক্ত গলায় ধমকে বলল, তুই উত্তর দিচ্ছিস কেন? প্রশ্নটা কি তোকে করেছি? তুই ছিলি সেদিন রাতে ওর সাথে? হৃদের শক্ত গলায় দমে যায় শ্রেয়া। আগ বাড়িয়ে আর মুখ খোলো না সে। হৃদ যে শক্ত ধাঁচের মানুষ, দেখা গেল শ্রেয়া যদি আবার আগ বাড়িয়ে মায়ার হয়ে উত্তর দিতে চায়, তাহলে থাপড় একটা আজ কপালে জুটবে নিশ্চিত।
হৃদের ধমকে শ্রেয়া চুপ করে যেতে মায়া খানিকটা ভয়ার্থ হলো। কাচুমাচু করে রিনরিনিয়ে হৃদের প্রশ্নের উত্তরে বলল, আসলে সেদিন রাতে ওই লোকটাকে আমার ওইভাবে দেখার সুযোগ হয়নি। নিজের পরিবারের লোকেদের থেকে বিচ্ছিন্ন হয়ে আধার রাতে আমি পথ হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম। লোকটাও অ্যাক্সিডেন্ট করে সেদিন রাস্তায় পড়েছিল। কপাল ফেটে ওনার মুখ ঢেকে ছিল রক্তে। রাতে অন্ধকারে ঝড় ঝাপটায় যতটুকু দেখেছিলাম তাতে সেটা আমার এখন আর এতটাও মনে নেই। তাছাড়া পরিস্থিতি এমন ছিল যে আমার ভাবনাতেও ছিল না লোকটাকে মনোযোগ দিয়ে দেখব বলে। আমি ছোট মানুষ ছিলাম, তারপর পথ হারিয়ে একটা অ্যাক্সিডেন্টের মানুষকে নিয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ওই লোকটার হয়তো সুগারের সমস্যা ছিল, সেই জন্য ঠিকঠাক দাঁড়াতে পর্যন্তই পারছিল না। এই পরিস্থিতিতে লোকটার মুখ আমি কতটুকু দেখেছিলাম সেটা এই মুহূর্তে আমার মনে নেই। বিগত 2 বছর হয়েছে আমাদের বিয়ে। অনেকটা সময় চলে যাওয়ায় ওই লোকটার মুখ আমি ভুলে গেছি। এখন আমার আর মনে নেই, তবে যতটা মনে আছে লোকটা বেশ লম্বাটে আর বলিষ্ঠবান টাইপের ছিল। তাকে সামলাতে আমার বেশ হিমশিম খেতে হয়েছিল। মায়ের কথাগুলো শেষ করতে হৃদের দ্বিতীয় প্রশ্নটা করল। বেশ মনে নেই, তাহলে পরিচয়টা কেন নিলেন না? মায়ের দীর্ঘ কথা অতলে হৃদের তৃতীয় প্রশ্নটা আসলো সাথে সাথেই। তাহলে আপনার স্বামীর কাছ থেকে কেন জানতে চাইলেন না তার পরিচয় সম্পর্কে? ওই লোকটাকে সাহায্য করতে যে আমি এত বড় বিপদে পড়লাম, তারপর সে আমাকে সাহায্য না করে চুপচাপ বিয়ে করে নিল বলে রাগে আর ভয়ে স্বামীর পাশ ঘেঁষেনি। সেই রাতে দূরে দূরে ছিলাম। সে রাতে হাফেজ সাহেবের বইয়ের ফোন থেকে আরিফ ভাইয়াকে কল করে শেষ রাতের দিকে আমি পালিয়ে এসেছিলাম সেখান থেকে, যেন লোকটা সকালে হুঁশে ফিরে আমাকে আর খুঁজে না পায়, সেই জন্যই। চতুর্থ প্রশ্ন করে বলল হৃদ। তখন স্বামীর থেকে পালিয়ে বাঁচতে চাইলে এখন কেন তাকে খোঁজ করতে চাইছেন? তখন আমি ভীষণ ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। আমার চারপাশে সবাই অপরিচিত ছিল বলে আমার মনে হচ্ছিল সেখানে আমি সেফ না। নিজের জীবনের তাগিদে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু ইদানিং মনে হচ্ছে লোকটাকে আমার খোঁজা দরকার, সেই জন্য বলে কয়েকবার নরসিংদী গিয়ে হাফেজ সাহেবের বাড়ির লোকেশন অনেক কষ্টে খুঁজে বের করি, কিন্তু এত কিছুর পরও আজ পর্যন্ত লোকটার সম্পর্কে তেমন তথ্য বের করতে পারলাম না, শুধু নাম আর নাম্বারটা ছাড়া। হাফেজ সাহেব কিছুতেই আমাকে ওই লোকটার নামটা বলেনি। আমি অনেক অনুরোধ করেছিলাম ওনাকে, তারপরও তিনি বলেনি আমাকে, শুধু বলেছে কোনো এক প্রভাবশালী লোক নাকি আমার স্বামী। আমার মনে হচ্ছে ওই লোকটা কোনো গুন্ডা বা খারাপ টাইপের মানুষ হবেন, সেই জন্য হাফেজ সাহেব ওনার নামটা বলতে ভয় পাচ্ছেন। কিন্তু আমি হাফেজ সাহেবকে এটা বোঝাতে অক্ষম হলাম যে আসলে আমার স্বামী স্ত্রী খারাপও হয়, তারপরেও আমার তার সন্ধান চাই। তাই স্বামী নামক লোকটা খারাপ হতে পারে এমনটা জেনে বুঝেই আমি তাকে খুঁজেছি এত দিন ধরে। এবার আপনার সাধ্যে থাকলে আমাকে একটু সাহায্য করে ওই লোকটার তথ্য জোগাড় করে দিতে পারবেন। বেশি কিছু জানতে চাই না, শুধু ওই লোকটাকে সেটা বললেই চলবে। স্বামীর সন্ধান নিয়ে কি করবেন? শুনলাম আপনার স্বামী নাকি আরো 2টো বিয়ে করেছে, কথা কি সত্য? তার 3য় বউ হওয়ার ইচ্ছে আছে নাকি? হৃদের সহজ কথাটা মায়ার সহজভাবে নিতে পারল না। গুমরে ভিতরকার কষ্টগুলো যেন মায়ের গলা চেপে ধরল। মায়ের ভীষণ কষ্টে কান্না পেল, কিন্তু হৃদের সামনে কেঁদে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইল না। হৃদ ওর আত্মীয় হয় এখন, তারপর আবার মায়ের সাথে হৃদের বোনাবনিও হয় না কখনো। এমন একটা লোকের সামনে কেঁদে মায়া নিজের ভিতরকার অবস্থা জানাতে চায় না। মায়ের যতটুকু সম্ভব হৃদের সামনে নিজের ভিতরকার পরিস্থিতি না জানিয়ে ওপর থেকে শুধু সাহায্য চাইবে। মায়ের স্বামীকে ঘিরে ওর মনের অনুভূতিগুলো প্রকাশ করবে না হৃদকে। যথাসম্ভব মায়ের স্বামীকে ঘিরে ভালোবাসাটা হৃদকে না বলে এড়িয়ে যাবে, কারণ মায়ের ভালোবাসাটা শুধু মায়ার অবধি থাকবে। সেটা আর যাই হোক না কেন, মায়া অন্তত কোনো বাহিরের লোকের সাথে প্রকাশ করতে চায় না। লোকটা যদি বিয়ে করে তো করুক, আমার কিছু যায় আসে না। আমার স্বামী চাই না,
আর না তার বউ হতে চাই। সংসার তো দূরে থাক, কিন্তু তারপরেও লোকটাকে আমার চেনা লাগবে। অন্তত ডিভোর্সের জন্য হলেও আমার লোকটাকে লাগবে। ডিভোর্স না হলে আমি অন্য কোথায় বিয়ে বসতে পারবো না। আমাদের ধর্মে নেই বিবাহিত মেয়েদের স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা। এখন আমার ডিভোর্সের জন্য হলেও ওই লোকটাকে প্রয়োজন পড়বে। তাছাড়া আমি তো আর লোকটার জন্য সারা জীবন বসে থাকতে পারবো না, তাই না? আমারও তো একটা জীবন আছে, কাউকে ভালোবাসার রাইট আমারও আছে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের যে কখনো বিয়েটা হয়েছিল সেটা ওই লোকটা প্রমাণ করতে পারবে না কখনো, আমি জানি। কারণ বিগত 3 মাসে ধরে লোকটাকে খুঁজে খুঁজে ও তার তথ্য বের করতে আমি হিমশিম খাচ্ছি। সেখানে ওনার আমাকে খোঁজা আরও মুশকিল হয়ে যাবে। আমাদের বিয়েটা হয়েছিল এটা প্রমাণ করার জন্য কাজী থেকে শুরু করে কাবিননামা পর্যন্ত নেই। আমাদের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আরও বছর খানিক আগে। সেই সুবাদে আমাকে ওই লোকটা কখনো চাইলেও নিজের স্ত্রী বলে প্রমাণ করতে পারবে না। আর প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না যে কখনো আমাদের বিয়েটা হয়েছিল। প্রমাণের অভাবে আমরা বিবাহিত হয়েও সমাজের চোখে অবিবাহিত বলে প্রথমে ঘোষিত হব। সমাজ হোক বা আইন, বিয়ের হয়েছিল এটা শক্তপোক্ত প্রমাণ না থাকলে এমনই বিয়েটা বাতিল বলে ঘোষিত হবে। সেক্ষেত্রে বলা যায় আমি কোনো ঝামেলা ছাড়াই এই সম্পর্ক থেকে সহজে বের হতে পারবো। বিয়েটাকেও অস্বীকার করতে পারবো। কিন্তু তারপরেও আমি অন্তত একবার ওই লোকটার খোঁজ পেতে চাই। তার অগোচরে তার সামনে যাব না, কিন্তু জানতে চাই সে কে। তারপর না হয় আরিফ ভাইকে বলে সব কিছু মিটমাট করে নিব। আমাদের ডিভোর্সের বিষয়টাও আরিফ ভাই দেখবে। কিন্তু তা মায়ার দীর্ঘ কথা শেষ হবার আগেই গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ। চাপা রাগে দাঁত পিষে পড়ল। আউট। হুট করে হৃদের চাপা ধমকে উৎসুক জনতার মনোযোগ ভাঙল তখনই। সবাই থমথমে মুখে মায়ার থেকে দৃষ্টি সরিয়ে চাইল হৃদের দিকে। হৃদের হঠাৎ শক্ত হয়ে ওঠা মুখটা মায়া, নাদিয়া, শ্রেয়া না বুঝলেও আসিফ বেশ ঠাহর করতে পারল। মায়া মুখে ডিভোর্সের কথাটা হয়তো হৃদের ভালো লাগেনি, না লাগার কথাই। কত কিছু করলো বউকে খুঁজতে হৃদ, এমনকি বউয়ের টানে হুটহাট পাগলামি করে সকল কাজ ছেড়ে ছড়ে চট্টগ্রামে চলে আসলো। অথচ আজ হৃদের জরুরির ভিত্তিতে নিজের ফ্যাক্টরির প্রজেক্ট পরিদর্শনে যাওয়ার কথা ছিল। সব ছেড়ে ছড়ে শুধু মায়াকে এক পলক দেখতে চলে আসলো। আজ রাতেই তাদের আবার ঢাকা ব্যাক করার কথা ছিল। অথচ সেই বউ এখন বলছে হৃদকে ডিভোর্স দিবে। কৌশলে কিভাবে এই বিয়েটা অস্বীকার করে এর থেকে বের হয়ে যেতে পারবে সেই বুদ্ধিটাও শেয়ার করছে হৃদকে। এত সব শুনলে কারও মাথা ঠিক থাকবে? আসিফের নিজের মাথায় তো ঘুরছে মায়ার কৌশল শুনে। এবার হৃদ ভাই রাগে বসে মায়াকে থাপ্পড় না মারলেই হয়। পাবলিক প্লেসে আছে তারা, তারপর আবার দলের ছেলেরাও আশেপাশে দাঁড়িয়ে। বদনাম রটে যাবে মুহূর্তে হৃদ ও হৃদের বাবা নাহিদ খানের নামে। জেলা মন্ত্রীর ছেলে বলে কথা, বদনাম এমনই রটে যাবে রকেটের গতিতে। মন্ত্রীর ছেলে হৃদ খান এক কলেজের মেয়েকে রাস্তায় থাপ্পড় মেরেছে। এবার কেউ জানতে চাইবে না তাদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্কটা। সবাই শুধু জানবে আদর্শ নাহিদ খানের ছেলে হৃদ খান এক নারীর গায়ে হাত তুলেছে। আসিফ ভয়ে কাঁচুমুচু করে হৃদের হাতের দিকে তাকালো। টেবিলের ওপর রাখা হাতটা শক্ত মুঠোয় একটা কলম চেপে ধরা। হয়তো নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে সেই কলমটির উপর ছুট যাচ্ছে। বৃদ্ধা আঙ্গুলে অনবরত কলমের অটোক্যাপ চেপে চেপে শব্দ করে নিভ ভেতর বাহির করে। মায়া চট করে বুঝল না হঠাৎ হৃদের মনোভাব পরিবর্তনের কারণটা। কেমন অবুঝ গলায় শুধালো, জি। মায়া থমথমে খেয়ে তখনও বসে রইল। হৃদের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকালো। চোখগুলো কেমন লালচে দেখাচ্ছে, হয়তো রাগে। কিন্তু কেন? হঠাৎ রাগের কি হলো এমন? মায়া বুঝল না। হৃদ তখনও অনবরত কলমের ক্যাপ চেপে শব্দ করছিল। মায়া সেদিকে এক পলক তাকালো, তারপর আবারও চোখ তুলে হৃদের দিকে তাকাতে চোখাচোখি হলো হৃদের ক্রোধিত চোখ দুটোর সাথে, যেগুলো শুরু থেকে মায়ার দিকে তাক করা ছিল। মায়া অপমানিত বোধ করে উঠে দাঁড়ালো।
ও জানতো এই হৃদ খান মায়াকে আবারও অপমানিত করবে। শুধু শুধু শ্রেয়ার কথায় মজে মায়ার এখানে সাহায্য চাইতে আসাটাই ভুল হয়েছে। এই ঘাটতারা লোক হৃদ খানের মুড কখন কোন রূপ নেয় বলা মুশকিল। এই ভালো তো এই সাপের মতন ফুস করে ওঠে। অসভ্য লোক, ক্ষমতার দাপটে অহংকারী হয়ে গেছে। মানুষকে অপমান করতে আর গায়ে বাজে না। মায়ের এখানে আসাটাই ঠিক হয়নি। মায়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খপ করে শ্রেয়ার হাত চেপে টেনে তুলতে তুলতে বলল, আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে শ্রেয়া। এই লোকের শরীরে শুধু ক্ষমতার দাপটের অহংকার ভরা, শুধুই। এই লোকের সাহায্য আমার লাগবে না। আমার সমস্যা আমি নিজেই সমাধান করব। চল এখান থেকে। বলতে বলতে মায়া শ্রেয়াকে টেনে নিয়ে গেল নিজের সাথে। নাদিয়াও ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে ওদের সঙ্গে চলল। হৃদ তখনও মায়ার চাওয়ার দিকে রাগে দাঁতে দাঁত পেশে তাকিয়ে রইল। একইভাবে হাতে কলমটাও চেপে যাচ্ছে। আসিফ সেদিকে তাকিয়ে কাচুমোচো করল। একটু সময় নিয়ে ভয়ার্ত গলায় ডাকল, ভাই, ভাবিকে কি আবার ডাকবো? হৃদ দাঁতে দাঁত পেশে রাগে রি করে বলল, তোর ভাবিকে না, উকিলকে ডাক আসিফ। এই বেয়াদব মহিলাকে সোজা করার দরকার। কত বড় সাহস আমাকে কৌশল শেখায়। জি ভাই। আসিফের সম্মতিতে হৃদ খ্যাক করে ওঠে। এই কি জি? হ্যাঁ না ভাই, আপনি যা বলছেন সেই জন্য জি আর কি। আমি কি বলছি তোরে? উকিলের কথা আর কি। তো এখনো আমার মাথার উপরে এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমার রূপ দেখিস? আসিফ তাড়াহুড়ো করে বলল, না ভাই, এই তো যাচ্ছি। আসিফের সম্মতিতে হৃদ খ্যাক করে ওঠে। হৃদের মেজাজ যেন হুট করেই খিটখিটে হয়ে গেল। আসিফকে আবারও থামিয়ে বলল, ওই যাবি উকিল ডাকতে? তোরে কইছি শুধু উকিল ডাকতে, অর্ধেক কথা শুনে যাস কেন? আসিফ এবার সত্যি সত্যি ফ্যাসাদে পড়ে কাচুমাচু করে বলল, সরি ভাই, ভুল হয়ে গেছে। যা সামনে থেকে সর। বেয়াদব মহিলা মাথাটা গরম করে গেছে। আজ আর ঢাকা ফিরবো না। উতলা মনে সুস্থিরতা নয়, অস্থিরতার প্রকাশ মেলে। মায়ের ক্ষেত্রেও তাই। তীব্র অস্থিরতায় কোচিং ক্লাসে মন ঠেকাতে পারছে না। কেমন নিশ্চল চোখে তাকিয়ে আছে হোয়াইটবোর্ডের কালো লেখাগুলোর দিকে। একের পর এক লেসন বোঝাচ্ছে টিচার, আর মায়া শুধু সেদিকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে। পাশেই জুই, শ্রেয়া, নাদিয়া বসে। সবার মনোযোগ হোয়াইটবোর্ডের লেখার উপর। থমথমে পরিবেশে উপস্থিত টিচারের লেসন বাক্যের শব্দ ছাড়া ক্লাসে কোথাও টু শব্দ পর্যন্ত নেই। এমন নীরবতার মাঝে হুট করেই উঠে দাঁড়ালো মায়া। অধ্যয়নরত শিক্ষকের উদ্দেশ্যে বলল, স্যার, আমার অসুস্থ লাগছে, আমি বাসায় যাব। মায়ের হঠাৎ কথায় ক্লাসে উপস্থিত সকল স্টুডেন্ট নজর পড়ল মায়ের উপর। ততক্ষণ হোয়াইটবোর্ডের লেসন বোঝানো অধ্যয়নরত রহমান সাহেবও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ের দিকে। মায়া তখন অসুস্থ মুখভঙ্গিতে তাকিয়ে। জুই, শ্রেয়া মায়ের দুপাশে বসায় ওকে খোঁচালো। কি হয়েছে আকারে ইঙ্গিতে জানতে চাইল। মায়া তেমন কিছুই বলল না, আর না তাকালো ওদের দিকে। একরোখা দৃষ্টিতে তাকিয়ে রইল রহমান সাহেবের দিকে, বেরিয়ে যাওয়ার সম্মতি পাওয়ার আশায়। হালকা ভ্রুর কুঁচকে মায়াকে দেখল রহমান সাহেব। মায়াকে অসুস্থ মনে হওয়ায় তিনি প্রশ্ন তুলে জানতে চাইল, কি সমস্যা? মায়ের তৎক্ষণাৎ উত্তর আসলো ক্লান্তিতে, স্যার, আমার খারাপ লাগছে, বেশ অসুস্থ ফিল করছি, ক্লাসে মনোযোগী হতে পারছি না, দুর্বলতা কাজ করছে শরীরে। মায়ের অসুস্থতা নিয়ে আর ঘাটল না রহমান সাহেব। সহজ গলায় সম্মতি দিল মায়াকে যাওয়ার। আচ্ছা যাও। স্যারের পারমিশন পেতেই মায়া বই খাতা গুছিয়ে কাঁধে ব্যাগ চড়িয়ে বেরিয়ে এলো স্যারকে সালাম দিয়ে। জুই তখনও ক্লাসে বসে সন্দিহান দৃষ্টিতে মায়ার যাওয়ার দিকে তাকিয়ে। হুট করে মায়ার কি হলো বুঝতে পারল না সে। মায়া অসুস্থ হলে জুইকে কেন বলল না এতক্ষণ?
কেন বা মায়া অসুস্থ অবস্থায় জুইকে সঙ্গে না নিয়ে একা চলে গেল? কিন্তু মায়াকে দেখে জুইয়ের মনে হচ্ছে না সে অসুস্থ। দিব্যি হেঁটে চলে যাচ্ছে, এমনকি যাওয়ার পূর্বে জুইকে একটু বলে পর্যন্ত গেল না। কিন্তু কেন? জুই বুঝল না মায়ার মন খারাপের বিষয়টি। শুধু মায়াকে ক্লাস হতে বেরিয়ে যেতে দেখল। কোচিং ক্লাস শেষ হতে আরও 1 ঘন্টা বাকি। আপাতত এই 1 ঘন্টা জুই বাকি ক্লাসগুলো শেষ করে নিক, তারপর না হয় বাসায় গিয়ে জেনে নেবে মায়া আজ ক্লাস না করার কারণটি। এমনিতেও মায়ের হাবভাব ভালো না। বড় কিছু হওয়ার আগে বাসায় গিয়ে যেভাবেই হোক আরিফের কানে তুলতে হবে বিষয়টি। ক্লাস পুনরায় কন্টিনিউ হতে জুই সেদিকে তাকিয়ে মনোযোগী হলো। মায়া ততক্ষণে কোচিং সেন্টারের বিল্ডিং হতে বেরিয়ে রাস্তায় নামলো। এদিক সেদিক তাকিয়ে হাঁটা ধরলো বাসায় রাস্তার দিকে। আজ আর অটোরিকশা কিছু নিল না, কারণ সামনে ওর বিশেষ একটা কাজ আছে। আর এই কাজের জন্যই তো মায়া স্যারকে মিথ্যা বলে ক্লাস মিস দিল। ওহো, আসলে মিথ্যা নয়, সত্যি মায়া অসুস্থ, তবে শারীরিকভাবে নয়, মানসিকভাবে। সেই মানসিক যন্ত্রণার জন্য মায়ার কোনো কিছুতেই মন ঠিকছে না। মায়া ফুটপাত ধরে হেঁটে হেঁটে রাস্তার মোড়ে আসলো। অনুসন্ধান চোখে এদিক সেদিক তাকালো। আজ দুপুরের তো হৃদের সঙ্গে মায়ার এদিকটায় দেখা হয়েছিল। এখন আসিফদের এদিকটায় কোথায় পাওয়া যাওয়ার কথা? মায়া হেঁটে আরও একটু সামনে এগোলো। আশেপাশে হৃদ বা আসিফ কাউকেই দেখল না। যে রেস্টুরেন্টে মায়া দুপুরে বসে হৃদের সঙ্গে কথা বলেছিল সেখানটায়ও হৃদ বা তাদের লোকদের দেখা গেল না। মায়ের হতাশায় বুক ভারী হলো। মনে মনে আরও একবার মায়া নিজেকে শুধালো, এই ভেবে যে তখন মায়ের ওইভাবে হৃদের কথায় রেগে গিয়ে রিয়েক্ট করা উচিত হয়নি। মায়া তো শুরু থেকেই জানতো হৃদ খান যে তেরা স্বভাবের, মায়াকেও অপছন্দ করে। এমন অপছন্দের মানুষকে সাহায্য করতে গিয়ে যে হৃদ খান মায়াকে একটু আধটু অপমান করবে সেটা মায়ের মাথায় আগেই রাখার দরকার ছিল। তাছাড়া প্রয়োজনটা মায়ার ছিল, হৃদের নয়। তাই ব্যবহারে নমনীয়তা মায়ের মাঝে রাখা দরকার ছিল, হৃদ খানের কথায় রেগে না গিয়ে। ভুল মায়ার হয়েছে, সাহায্য মায়ের দরকার হৃদ খানের থেকে। এখন মায়া হৃদ খানকে সরি বলে আবারও সুন্দর করে বুঝিয়ে বলবে মায়ের নিখোঁজ স্বামীকে খোঁজা কতটা দরকার। এজন্য তো ক্লাস মিস করে হৃদের সঙ্গে দেখা করতে বের হলো সে। মায়া আবারও ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকালো অনুসন্ধানের চোখে। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আরও একটু সামনে এগোলো। দৃষ্টি তখনও মায়া এলোমেলো হৃদকে খুঁজতে। কিন্তু হঠাৎই দেখা হলো সিনিয়র ভাই রাকিবের সঙ্গে। মূলত রাকিব রাস্তা পার হয়ে এদিকটায় আসছিল কোচিং সেন্টারের উদ্দেশ্যে, কিন্তু পথিমধ্যে মায়াকে দেখায় সে মত বদলিয়ে কোচিং সেন্টারে না গিয়ে মায়ার পথে এসে দাঁড়ালো। এদিকে আসতে আসতে মায়াকে কুশলাদি বিনিময় করে জানতে চাইলো। ভালো আছো মায়া? অন্যমনা হয়ে হাঁটছিল মায়া। রাকিবের কণ্ঠস্বর পেয়েই চোখ তুলে তাকাতে দেখলো রাকিবের হাসি হাসি মুখখানা। মায়ার অস্বস্তি হলো, তারপরও সৌজন্যতা বজায় রেখে অল্প হেসে বলল, জি ভাইয়া, ভালো। আপনি? এই তো ভালো, তোমাকে পেয়ে আরো ভালো হয়ে গেলাম। তা এই সময়ে কোচিংয়ের বাইরে কি করছো? তোমার তো ক্লাস চলছে মনে হয়। রাকিবের কথায় হাঁসফাঁস করলো মায়া। লোকটা সরাসরি মায়াকে আজকাল প্রেম নিবেদন করে বেড়ায়, মুখের ভাষায় অন্তত তাই প্রকাশ হয়। মায়া ইতস্ততায় মিয়ে কাঁধে ব্যাগটা টেনে বলল, জি ভাইয়া, ক্লাস চলছে। আসলে আমি একটু অসুস্থ ফিল করছিলাম, সেই জন্য স্যারকে বলে বাসায় চলে যাচ্ছি। মায়ের কথা শেষ হতেই উদ্বিগ্নতার দেখা গেল রাকিবের মাঝে। আগ বাড়িয়ে মায়া কপালে হাত রেখে অসুস্থতা প্রখর করতে গেলে মায়া দ্রুততায় পিছু হাঁটে। রাকিব সেদিকে তাকিয়ে একই উদ্বিগ্নতায় বলল, কি হলো মায়া, পিছিয়ে যাচ্ছ কেন? তুমি কি বেশি অসুস্থ?
চলো ডাক্তারের কাছে যাই। রাকিবের অযথা কেয়ার দেখানোটা পছন্দ হলো না মায়ার। মায়াকে কেউ অকারণে অযাচিতভাবে সামান্য ছুঁয়ে দেবে সেটা মোটেও পছন্দ না। তারপরও মুখ বাড়িয়ে রাকিবকে কঠিন বাক্য বলল না। এই এলাকার ছেলে, তারপর আরিফের সহপাঠী বন্ধু, আবার মায়ার সিনিয়র, তাই মায়া কিছু বললে এখন ঝামেলা হতে পারে সেই ভেবে কথা বাড়ালো না। শুধু বিরক্তি চেপে রাকিবকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল। কিন্তু অধৈর্যের রাকিব ফের মায়ার পথ আটকে দাঁড়িয়ে একই উদ্বিগ্নতা দেখিয়ে বলল, কি হলো, কোথায় যাচ্ছ তুমি? চলো আমার সাথে ডাক্তারের কাছে যাবে। ভয় পেও না, আমি আরিফকে ফোন করে বলে দিব তুমি আমার সাথে আসো। বিরক্তির জেদ্দি গলায় বলল মায়া। ভাইয়া প্লিজ পথ ছাড়ুন, আমার কিচ্ছু হয়নি, ভালো আছি আমি। মায়ার কুচকানো চোখ মুখ দেখে রাকিব জানতে চাইল। তুমি কি আমার সাথে অস্বস্তি বোধ করছো মায়া? মায়া তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, জি। আসসালামু আলাইকুম ভাবি, কোনো সমস্যা? রাকিব কিছু বলার আগে গমগমে গলার স্বর কানে আসলো দুজনের। মায়া রাকিব দুজনেরই হালকা চমকে পিছনে তাকালো। দেখলো সুন্দর দেখতে একটা ছেলে দাঁড়িয়ে। ছেলেটির নাম রাহাত। রাকিব চেনে, রিদ খানের ছেলে পেলে হলো রাহাত। মায়াও চেনে রাহাতকে, তবে নাম জানে না। মায়ার সাথে রোজ সকাল বিকাল করে দেখা হয় রাস্তায়। তখন মায়াকে ভাবি ভাবি ডেকে কৌশলাদি জিজ্ঞেস করে। প্রথম প্রথম মায়া ভয় পেলেও একটা সময় বিরক্তি হতো আগ বাড়িয়ে ভাবি ডাকা নিয়ে। কিন্তু এখন আর বিরক্তি হয় না, বরং ভালোই লাগে এত বড় দামড়া দামড়া ছেলেদের কাছে সম্মান পেতে। শুধু এরা নয়, দেখা যায় রাস্তাঘাটে, কলেজে, ক্যান্টিনে সবখানে ছোট বড় সবাই মায়াকে ভাবি ডেকে সম্বোধন করে। এজন্য এখন আর মায়া ওইভাবে রিয়েক্ট করে না, বরং মায়া নিজেকে সেফ ফিল করে। মায়ার মনে হয় এই ছেলেগুলোর জন্যই মায়ার আশপাশটা সর্বদা নিরাপদ থাকে। কেউ মায়াকে অহেতুক বিরক্ত করতে পারে না। যদিও বা কেউ মায়াকে ডিস্টার্ব করতে আসে, তাহলে দেখা যায় তার কিছুক্ষণের মধ্যে রাহাতের মতন একটা না একটা ছেলে হাজির হবে সেখানে, আর মায়াকে ভাবি ভাবি ডেকে সম্মান দিয়ে ওই ছেলেকে সঙ্গে করে নিয়ে লাপাত্তা হয়ে যাবে তক্ষুনি। এতে মায়ার সুবিধা হয়। এখন আর বাজে কোনো পরিস্থিতির মুখে পড়তে হয় না মায়াকে এদের জন্য। সেজন্য মায়াও নিজেকে সবার জাতির ভাবি বলেই মনে করে। যে জাতির ভাইয়ের জন্য মায়াকে ভাবি ডাকা হোক না কেন, সেই জাতির ভাই তো আর মায়াকে ডিস্টার্ব করছে না। সেজন্য মায়াকে এই দামড়া দামড়া ছেলে পেলেদের ভাবি ডাকা নিয়ে আপত্তি নেই, বরং ডাকুক, এতে লাভ মায়ারই। এই যেমন এখন মায়াকে সিনিয়র ভাই রাকিবের হাত থেকে বাঁচাতে হাজির হলো এই ছেলে। এতে মায়ের সেই জাতির ভাইকে মনে মনে একটা ধন্যবাদ দিতে মন চাইছে। যদি কখনো জাতির ভাইকে সামনে থেকে মায়া পায়, তাহলে অবশ্যই ধন্যবাদ একটা দিবে। মায়া রাহাত ছেলেটার মুখের দিকে তাকিয়ে হাসলো, বেশ সৌজন্যতা দেখিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপাতত একটু সমস্যায় আছি, বলতে পারেন। মায়ের কথায় রাহাত এগিয়ে আসলো। রাকিব চোখ ঘুরিয়ে মায়ার দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। রাহাত ভাবি ডাকছে মায়া, সেই ডাকে স্বাচ্ছন্দ্যবোধ করে জবাব দিচ্ছে, আবার নিজের সমস্যার কথাও বলতে চাচ্ছে বলে ব্যাপারটা রাকিবের ভালো লাগলো না। সে অসন্তুষ্ট চোখে মায়ের দিকে তাকিয়ে। রাহাত ততক্ষণে মায়ের সামনে দাঁড়িয়ে রাকিবকে সরাসরি দেখে মায়ের দিকে তাকালো। ব্যবহারে নমনীয়তা দেখে সম্মান দিয়ে বলল, জি ভাবি, আমাকে বলুন কি সমস্যা, আমি আপনাকে হেল্প করছি। রাকিবকে আর চোখে এক পলক দেখে মায়া রাহাতের কাছে সরাসরি বলল, আসলে তেমন কিছু না, আমি আসিফ ভাইদের খোঁজ করছিলাম, আশেপাশে কোথাও দেখছি না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আসলে আমার রিদ ভাইয়ার সাথে একটা জরুরি কাজ ছিল, এখন ওনাকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন?
সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রাকিব মায়ার কথার পৃষ্ঠ প্রশ্ন করে জানতে চাইল। তোমার হৃদ ভাইয়ের সাথে কি কাজ? রাকিবের কথায় মায়া বিরক্তি নিয়ে কিছু বলবে তার আগেই ঝটপট উত্তর করলো রাহাত। বলল, ভাবি, ভাই তো আমাদের সামনেই আছে। ওই যে কালো থাই গ্লাসটা দেখছেন না, ওটার পিছনে ভাই বসে আছে। এটা হৃদ ভাইয়ের বাবার অফিস। এখন ভাই এখানেই আছে। কালো গ্লাস হয় আপনি দেখতে পারছেন না, তবে আমাদেরকে ভাই সরাসরি দেখতে পারছে গ্লাসের ওপাশ থেকে। আপনি ভিতরে যান, ভাইকে সেখানে পাবেন। বিষণ্ণয়ে মায়া ঘাড় ঘুরে তাকালো কয়েক কদম দূরে রাস্তার পাশে বড় থাই গ্লাসের উপর। সূর্যের আলোয় ভেতরকার মানুষজন দেখা যাচ্ছে না, তবে ভেতরে বসে থাকা মানুষগুলো যে অনায়াসে মায়াদের দেখা যাচ্ছে সেটা বেশ বুঝতে পারল মায়া। হঠাৎ মায়ার ধ্যান ভাঙল রাহাতের পরবর্তী কথায়। রাহাত এগিয়ে এসে রাকিবের এক বাহু ঝাপটে জড়িয়ে ধরতে ধরতে বলল, আরে রাকিব ভাই, তোমার সাথে আমার অনেক দিন ধরে গল্প করা হয় না। তুমি আমার সাথে চলো, আজ আড্ডা দিব। এখানে দাঁড়িয়ে কি করবে? চলো চলো। রাহাত কথাগুলো বলতে বলতে রাকিবের হাত টেনে টেনে জোরপূর্বক নিয়ে গেল নিজের সাথে। রাকিব তখনও মায়ের দিকে তাকিয়ে বলছে নিজের খেয়াল রাখতে। মায়া রাহাত চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো। চাপা শ্বাস ছেড়ে কাঁধের ব্যাগটা আরও একটু টেনে ফুটপাত ছেড়ে কয়েক কদম এগিয়ে দাঁড়ালো থাই গ্লাসের দরজার সামনে। মায়া টোকা দেওয়ার আগেই ভেতর থেকে আসিফ দরজা খুলে 32 পাটির দাঁত দেখিয়ে হাসলো। মায়া আসিফের হাসি হাসি মুখখানার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনাদের সাথে কথা ছিল। হৃদ ভাইয়া কি ভেতরে আছেন? জি আপু, আসুন। আসিফ দরজা ছেড়ে দাঁড়াতে মায়া পাশ কাটিয়ে ভেতরে ঢুকতেই মুখোমুখি হলো হৃদের তীক্ষ্ণ প্রখর রোদের দৃষ্টির সঙ্গে। কেমন একঘেয়ামি কটমট চোখে তাকিয়ে মায়ার দিকে। মায়া হৃদের শক্ত দৃষ্টিতে থতমত খেয়ে বসল। ভাবল অসময়ে চলে আসায় হয়তো হৃদ রেগে গেছে, কিন্তু মায়ের কথা বলাটা জরুরি ভেবে নিজেকে সাহস দিল। কয়েক কদম হেঁটে হৃদের টেবিলের সামনে দাঁড়াতে দাঁড়াতে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। হৃদ উত্তর করল না, বরং দৃষ্টিতে আরও তীক্ষ্ণতার তেজ বাড়ালো মায়ার। মুখটাও কেমন শক্ত চোয়ালে দেখালো হৃদের। মায়া বুঝল না হৃদ হুটহাট রেগে যাচ্ছে কেন। মায়া অনাকাঙ্ক্ষিত উপস্থিতিতে, নাকি অন্য কোনো কারণ। হয়তো মায়ার অসময়ে উপস্থিতির জন্য বিরক্ত। দুপুরের দিকে তো হৃদ মায়াকে অপমান করেছিল, আর তাতে মায়া রেগেমেগে পাল্টা জবাব দিয়েছিল। আর হৃদ খানের সাহায্য চাইবে না বলে কড়া কথাও শুনিয়েছিল। এখন আবার মায়াকে হৃদ খানের দুয়ারে আসতে দেখে হয়তো মায়ার উপর রেগে যাচ্ছে। মায়া হৃদের রাগ শান্ত করতে চায় বলে হাঁসফাঁস করে মিনমিন গলায় বলল, আই এম সরি ভাইয়া। আসলে আমার তখন আপনার সাথে ওইভাবে রেগে কথা বলা একদম উচিত হয়নি। আমার ভুল হয়েছে, এই জন্য আমি আবারও সরি। আমাকে ক্ষমা করে দিন ভাইয়া। মায়ের কথার মাঝে শোনা গেল হৃদের শক্ত তেজি গলার স্বর। আসিফ, বাইরে যা। মায়া চমকে পিছনে তাকাতে দেখল আসিফ ততক্ষণে দরজার বাহিরে চলে গেছে এবং থাই গ্লাসটা টেনে বাহির থেকে বন্ধ করে দিচ্ছে। মায়া ঘাবড়ে সামনে হৃদের দিকে তাকালো। হৃদ তখনও মায়ের দিকে একইভাবে তাকিয়ে। মায়া তাকানোতে চোখাচোখি হলো দুজনের। মায়া দৃষ্টি নত করল, ভয়ার্ত মুখে আর চোখে আশেপাশে তাকালো। বিশাল অফিস কক্ষ জুড়ে মায়া আর হৃদ ছাড়া অন্য কেউ নেই। মায়া হঠাৎ অজানা ভয়ে গলা শুকিয়ে এলো। একা একটা মেয়ে হয়ে একটা ছেলের সঙ্গে এভাবে দেখা করতে চলে আসাটা মায়ের ঠিক হয়নি ভেবে আরো ভয়ার্ত হলো। এখন চলে যাওয়াটা মায়ের ঠিক হবে কি না তাও ভাবলো। যদি হৃদের মতিগতি মায়ের নিকট ভালো না থাকে, তাহলে টেবিলের উপর কাচের গ্লাস দিয়ে হৃদের মাথা ফাটাবে বলে মনে মনে ঠিক করেও নিল। ভয়ার্ত ভাবুক মায়ার ধ্যান ভেঙে শোনা গেল হৃদের স্বর,
আমার রুচিতে পচা ধরেনি যে আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবো। অহেতুক ভয় পাওয়া বন্ধ করেন। রিদ খানের টেস্ট এত নিচু নয় যে আপনার মতন মেয়ের প্রতি রুচি দেখাবে। যার স্বামী থাকা সত্ত্বেও রাস্তায় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় এমন একাধিক পুরুষে আসক্ত নারীরা। আর যাই হোক, রিদ খানের রুচিতে অন্তত পড়ে না তারা। হৃদের কথার অপমানে মায়ার গায়ে কাঁটা দিয়ে উঠে রাগে। মায়া একাধিক পুরুষের আসক্ত নারী? এমন অপমানজনক কথা মায়াকে ওর জীবনেও কেউ বলেনি। ঘৃণায় মায়ার শরীর জ্বলে উঠল। এত সময় ধরে রিদ খানকে নিয়ে মনের ভিতরকার অজানা ভয়টা যেন মুহূর্তে কেটে গিয়ে তীব্র রাগ ভর করল মায়ার শরীরে। কিন্তু তারপরও বোকামি করল না, আর না দুপুরের মতন রেগেমেগে আগুন হয়ে হৃদকে অযাচিত কিছু বলতে চাইল না, যেটা মায়ার জন্য এই মুহূর্তে ভালো হবে না বলে মনে করল। কারণ মায়ার হৃদের থেকে সাহায্য চাই, তাই ব্যাপারে নমনীয়তা মায়ার দরকার। হৃদ খান তো তার তেরা স্বভাব দেখাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু মায়াকে আপাতত নিজের আত্মসম্মান সাইডে রেখে হৃদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হবে। তবে একবার যদি মায়ার নিজের নিখোঁজ স্বামীর খোঁজ পেয়ে যায় হৃদের থেকে, তাহলে এই জীবনেও আর সে হৃদ খানের দ্বার সে দাঁড়বে না। তখন হৃদ খান তার রাস্তায় আর মায়া ওর নিজের রাস্তায়। মায়া নিজের রাগ চেপে স্বাভাবিকভাবে হৃদের শক্ত হয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে এগিয়ে এসে ধূপ করে হৃদের মুখোমুখি টেবিলের চেয়ারটা টেনে বসলো। কাঁধের ব্যাগটা টেবিলের উপর রাখতে রাখতে হৃদের কথার পৃষ্ঠে সৌজন্য হাসি বজায় রেখে বলল, কি যে বলেন না নেতা সাহেব, কোথায় আপনি আর কোথায় আমি? আপনি হলেন একজন অসাধারণ টাকা পয়সাওয়ালা বড়লোক মানুষ, আর আমি হলাম অতি সাধারণ একজন দরিদ্র পরিবারের মেয়ে। আপনার রুচিতে আমাকে পড়লে হবে বলুন? আপনার সাথে আমার যায় না। আমার সাথে যায় আমার লেভেলের কোনো মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ কোনো যুবককে। আমার ধরার হলে সেই টাইপের কাউকে ধরবো, তারপরেও আপনার ইন্টারেস্ট আসার মতো স্পর্ধা দেখাবো না। আচ্ছা যাই হোক, আপনাকে একটু ঝালাতে চলে আসলাম। যদিও আমার উপস্থিতিতে আপনি বিরক্ত বোধ করছেন, তারপরও এই মুহূর্তে আপনাকে ছাড়া আমার দ্বিতীয় কোনো অপশন খুঁজে পাচ্ছি না বলেই বাধ্য হয়ে চলে আসলাম। আসলে আপনার কাছে আমার গোপনীয়তার বিষয়টি ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে, যেটা আপনি ছাড়া আমার পরিবারের বড়রা আর কেউ জানে না। সেই জন্য আপনাকে ছাড়া এই মুহূর্তে আমি দ্বিতীয় কোনো পথ দেখছি না যে আমাকে আমার নিখুঁত স্বামীর খোঁজ দিতে পারবে। আপনার তো অনেক ক্ষমতা, অনেক দাপট। আপনি চাইলেই আমার সমস্যাটি সহজেই সমাধান করে দিতে পারবেন। আসলে আমার এত তাড়ার কারণ হলো ওই যে তখন আপনি ওই থাই গ্লাসটা দিয়ে রাস্তায় আমার সাথে একটা ছেলেকে দেখেছিলেন না, ওনার নাম রাকিব, আমার বয়ফ্রেন্ড। লোকটা আমাকে প্রচুর ভালোবাসে, বিয়েও করতে চায়, কিন্তু আমি করতে পারছি না। আসলে আমি আটকে আছি আমার অনাকাঙ্ক্ষিত বিয়েটার জন্য। স্বামীকে চিনি না, তাই তাকে ডিভোর্সটা দিতে পারছি না। আর মেয়েদের তালাক না হলে যে দ্বিতীয় বিয়ে করা যায় না, সেটা তো আপনি জানেনই ভাইয়া। তাই প্লিজ আমার দুপুরের কথাগুলো আপনি মনে রাখবেন না। ছোট বোন বা বেআইন হিসেবে মাফ করে দিয়ে আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আমার ওই লোকটাকে, মানে আমার যার সাথে বিয়ে হয়েছে, তাকে খুঁজে পাওয়া খুব দরকার। প্লিজ ভাইয়া, আপনি আমার প্রয়োজনটা বুঝে লোকটাকে খুঁজে দিন না প্লিজ। তখন মায়ার মনে হয় ঠান্ডা মাথায় হৃদ খান আরও ভয়ানক। এবার আল্লাহ জানে এই লোক মায়ার সাথে আবার উল্টাপাল্টা কিছু করে না বসে। ভালো ভালো মায়ার ঝামেলাটা মিটে গেলেই কেটে পড়বে সে। এই হৃদ খানকে চিনি বলে জীবনে দাবিও করবে না, মুখোমুখি হওয়ার তো দূর। এমনই স্বামী খোঁজে দেশে হারা হয়ে মায়া কতগুলো মিথ্যা কথা বলল রাকিব ভাইকে জড়িয়ে। এবার যদি হৃদ খান মায়ার মিথ্যা তাড়া দেওয়াটা বুঝে অন্তত ওর নিখোঁজ স্বামীর খোঁজটা এনে দেয়, তাহলে মায়া আর সামনে পড়তে চাইবে না এই হৃদের। প্রতিবারই হৃদ খানের অপমান ভীষণ গায়ে লাগে মায়ার। তাছাড়া
মায়া এতদিনে এতটাও বুঝতে পারে না হৃদ খানের মতো লোক কেন শুধু শুধু মায়ার পেছনে পড়ে মায়াকে অকারণে অপমান করে বেড়ায়। কি এমন শত্রুতা হৃদ খানের সাথে মায়ার, যার জন্য এমন করে? কই, জুই, শ্রেয়া বা অন্য কোনো মেয়েদের সাথে তো মায়া হৃদ খানকে কথা বলতেও দেখে না। এমনকি মায়ার বোন জুই পাশাপাশি হৃদের আত্মীয় হয়। কই, জুয়ের সাথে আজ পর্যন্ত হৃদ খানকে দেখল না মুখ খুলে একটা কথা বলতে। সেখানে শুধু মায়ের সাথে কথাও বলে, আবার অপমানিত করে। আজব। জানে মারা পড়বে মনে হয়। ভাবুক মায়ের ধ্যান ভাঙল হৃদের নিতর খাপছাড়া কথায়। চমকে উঠে তড়াক করে তাকালো হৃদের শান্ত মুখটার দিকে। কে জানে মারা পড়বে। বিষয়টি বোধগম্য না হওয়ায় মায়া হৃদকে প্রশ্ন করল তক্ষুনি। কে মারা পড়বে? আপনার বয়ফ্রেন্ড। মানে কেন? হৃদ মায়ার উত্তেজনার বাক্য উত্তর করল না। অযাচিত কথা বলে মাথাটা আর গরম বানাতে চাচ্ছে না হৃদ। তার যা করার সে এমনিই করে নেবে। এই মহিলাকে বলে আর লাভ নেই। বয়ফ্রেন্ড জুটিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রেম করাটাও না হয় সে পরে দেখে নেবে। আপাতত এই মহিলাকে একা পেয়ে এই মুহূর্তে হাতছাড়া করবে না হৃদ। সুযোগের সদ্ব্যবহার সেও করবে। কাল রাত অবধি হৃদের মনে হয়েছিল বউ তার প্রেমে দিশেহারা হয়ে তাকে খুঁজছে, কিন্তু আজ দুপুর থেকে হৃদের মনে হচ্ছে বিষয়টা উল্টো। তার ধারণা হয়তো ভুল ছিল। বউ তাকে ভালোবেসে খুঁজছে না, বরং ডিভোর্সের আশায় তাকে চায়। আবার বলছে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে। এই বিষয়টা যে হৃদের কোথায় গিয়ে আঘাত করছে সেটা কাকে বোঝাবে হৃদ? হৃদ মায়ার মতিগতি বুঝতে চেয়ে আর শক্ত হলো না, বরং শান্ত আর গম্ভীর থাকলো। হুট করে বসা চেয়ারে গা এলিয়ে টেবিলের উপর থাকা ছোট কিউব বলটা হাতে নিয়ে খেলতে খেলতে প্রসঙ্গ পাল্টিয়ে মায়ার উদ্দেশ্যে বলল,